কবি সেই কবে বলেছিলেন, অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কবি সেই কবে বলেছিলেন? হ্যাঁ, সেই কবি যাকে কাফের বলা হতো। এখনো সেই জাতি আছে। হ্যাঁ, মুসলমান জাতি, মুসলিম জাতি। সাঁতার কাটা জানে না, সন্তরণ জানে না, ডুবে মরছে, অসহায় তারা। ভাঙবে তবু মচকাবে না। গরু খাওয়াটা বন্ধ হয়েছে না? পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে কি? মসজিদের ভেতর ঢুকে যেতে হয়েছে না? রাস্তায় নামাজ পড়া যাচ্ছে না তো? 65 ডেসিমেল আওয়াজ করা মাস্তানি ছুটে গেছে তো? অবৈধ নির্মাণ করার উদ্ধত বন্ধ হয়েছে তো? ফিরাদ হাকিমকে ইস্তফা দেওয়ার সময় মা দুর্গাকে পুজো করে তবে বেরোতে হচ্ছে। হয়েছে তো? হয়েছে তো না? হয়েছে। তবু ওরা শোধরাবে না। বিজেপির অনেক নেতা বলেছে মাদ্রাসা অবৈধ, ভেঙে দেওয়া হবে। কেউ বলেছে মাদ্রাসা শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে। কেউ বলেছে খারেজি মাদ্রাসা উড়িয়ে দেওয়া হবে। কেউ বলেছে মাদ্রাসার দরকার কি আছে, তুলে দিক। আসলে কি করা উচিত সেটা বলবে কারা? সেটা বললো মাসুম আক্তাররা। তাদের হুমকি দিচ্ছে। একটু আগে মা ফোন করেছিলেন। গতকালকে মহাজ্যোতি সদনে অনুমোদন প্রাপ্ত কিন্তু অনুদানহীন 601টি মাদ্রাসার শিক্ষকদের সম্মেলনে, মহাসম্মেলন, ঐতিহাসিক মহাসম্মেলন, এই যে দেখা যাচ্ছে ঐতিহাসিক মহাসম্মেলন দেখা যাচ্ছে না? এই ঐতিহাসিক মহাসম্মেলনে আমি বিশেষ অতিথি ছিলাম। ওরা ইনভাইট করেছিল, আমি ছিলাম বিশেষ অতিথি। আর মাননীয় সংখ্যালঘু, নবনিযুক্ত সংখ্যালঘু মন্ত্রী, আদিবাসী উন্নয়ন মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু সাহেব, তিনি ছিলেন প্রধান অতিথি। টুডু সাহেব আমাকে বলছিলেন যে স্যার, আপনার সাথে কথা বলবো। আপনি দীর্ঘদিন ধরে এই মুসলিম সমাজ নিয়ে লড়াই করেছেন, মাদ্রাসার ভালো ব্যাপারটা জানেন, সংখ্যালঘুদের ব্যাপারটা জানেন, পরতে পরতে জানেন, আপনার সাথে আলোচনা করব। আমি ধন্যবাদ দিলাম ওনাকে। আপনাকে চাই, আমার ধন্যবাদ দিলাম ওনাকে। স্বাভাবিক কথা তো। আমি তো শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছি না? আমি তো হাই মাদ্রাসার হেডমাস্টার ছিলাম, আমি হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম, আছি। আমি কলেজে গেস্ট লেকচারার হয়েছি, পড়িয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি গেস্ট লেকচার হিসেবে। এবং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি চ্যান্সেলর নমিনি। অর্থাৎ একেবারে উচ্চশিক্ষা থেকে মাদ্রাসা শিক্ষা পর্যন্ত আমার বিচরণ রয়েছে। প্রায় 25 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রয়েছে, হেডমাস্টার পোস্টে। কিছু তো আছে। আমি যে শিক্ষাঙ্গনে গিয়েছি, ছাত্র সংখ্যা 2 বছরে 1 বছর, 3 বছরে 3 ডবল, 4 ডবল। এখন যেখানে আছে 2 বছরে 10 ডবল করেছে ছাত্র সংখ্যা, 10 ডবল, 10 টাইমস। পুজো হচ্ছে, ব্যক্তি পুজো হচ্ছে। যাদবপুরে হয়েছিল, এখন বাগবাজার হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে। কেন হচ্ছে? ঘুষ দিয়েছি, ঘুষ। যে সরকারের তীব্র সমালোচক সেই সরকারের নেত্রী মমতা ব্যানার্জি, আমি আগেও বলেছি, আমাকে রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক সম্মান দিয়েছে, শিক্ষারত্ন সম্মান। এটা পিছনের দিকে দেখেন, এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা টকশো করার জন্য রেখেছি সামনে। আমি এটা বোঝাতে চাইছি কেন, অহংকার করার জন্য বলছি না, অহংকার করার জন্য বলছি না। তবে সঠিক ছিলাম তো, তার মানে আমি। তারপরে মমতা ব্যানার্জি বলেছেন যে কাজী মাসুম আক্তার একদম পারফেক্ট, রাজ্যের শ্রেষ্ঠ। বিজেপি বলেনি, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে। তাহলে আমি তো ভালোই চেয়েছি, ভালোই করেছি তো, খারাপ কিছু করিনি তো। অনেক লোক বলে আপনি এত মুসলমানদের কথা বলেন কেন? বলে আমাকে বলে। আমি বললাম, দেখুন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কবির কথা, নজরুল ইসলামের কথা। কি দেখবে এদেরকে? হায় রে অসহায়, এরা বোঝে না। এরা নিজের ভালোটা নিজেরাও বোঝে না। এরা উন্নয়নের অভিমুখ কোনটা সেটাও জানে না, কিচ্ছু জানে না। পিছিয়ে গেছে, তলিয়ে গেছে, মরে গেছে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী বাংলার বাঙালি মুসলমানরা ভারতবর্ষে সবচেয়ে
পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী, সবচেয়ে কুলাঙ্গার অপদার্থ, সবচেয়ে অযোগ্য হিসেবে পরিচিত। হ্যাঁ, সেই নজরুল ইসলামের পর একমাত্র কাজী মাসুম আক্তার শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছে ৭৭ বছর ইতিহাসে। ৭৭ বছর ইতিহাসে সেই মানুষটাই তো আমি। এত ঘৃণার কি দরকার আছে? আমার ঘরে তো কোরআন, হাদিস, ফেকা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, হাদিসের বিভিন্ন খণ্ড, কোরআন ৩-৪টে খণ্ড সব রয়েছে। তো পড়াশোনা করা যায় না? বাংলাতে ইংরাজিতে কোরআন পড়লে কোরআন পড়া যাবে না? বলছে মুসলমানদের কি বোঝো। কালকে আমি মহাজাতির সদনে কিছু বলার চেষ্টা করছিলাম যে কি করলে মুসলমানদের প্রকৃতপক্ষে উন্নয়ন। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, মিস্টার টুডু দীর্ঘদিন পরে তেমন কথাতেই বললেন। হ্যাঁ, সংখ্যালঘুমন্ত্রীর আগে দেখাই করতেন না, কথাই বলতেন না, উনি তো কথা বললেন, অত্যন্ত ভালো কথা বললেন যে আধুনিক মাদ্রাসাগুলোকে আমরা রক্ষা করব, খারেজি মাদ্রাসাগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, দেখতে হবে কী করলে ওরা সঠিকভাবে এগোয় ছেলেগুলো, ভুল কী আছে। উনি আগে কিছুদিন আগে বলছিলেন, হয়তো বুঝে উঠতে পারছিলেন না, যে অবৈধ মাদ্রাসাগুলো সব ভেঙে দেওয়া হবে। মাদ্রাসা অবৈধ বলতে কোনটা? অনুমোদনহীনগুলো অবৈধ তা নয়, অনুমোদনহীন মাদ্রাসা থাকতেই পারে। অবৈধ মানে অবৈধ কাজ করছে যারা, সন্ত্রাসবাদী কাজ হোক আর দেশবিরোধী কাজ হোক আর যাই হোক, সন্ত্রাসবাদী কাজ, দেশবিরোধী কাজ হলে সেগুলো ভেঙে দেওয়া উচিত নয়। আপনারা বলবেন অন্য জায়গায় তো অন্যায় হয়, হয়তো এই তো প্রাইভেট স্কুলে ধরা পড়েছে, এই গত আজকে সকালে দেখলাম আর কি, 1,77,00,000 টাকা পাওয়া গেছে, এবং একটা প্রমোদ গৃহ পাওয়া গেছে স্কুলের মধ্যেই, প্রমোদ ঘর, এবং সেখানে জন্ম নিরোধক ওই সবগুলো পাওয়া গেছে, মানে নারী 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 চুরি নারী দুটি পাওয়া গেছে। তো ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সুরেন্দ্রনাথ কলেজেও পাওয়া গেছে এরকম, অ্যাকশন নেওয়া উচিত। সুরুচি সংঘও পাওয়া গেছে, সুরুচি সংঘ, অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু বলছে না, বারণ তো করছে না। কিন্তু হাই মাদ্রাসাতে আমি যেখানে হেডমাস্টার ছিলাম অসভ্যতা হতো, আমার কাছে প্রমাণ নজরদার, সেটা খারাপ। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে আধুনিক সিলেবাস ফলো করে পড়াশোনা করলে ক্ষতি কি? মধ্যযুগে মুঘল সুলতানি যুগে টোল, মক্তব, মাদ্রাসা, এই তিনটে মূলত শিক্ষার অঙ্গ ছিল। টোল মূলত হিন্দু সমাজ সেখানে পড়াশোনা করত, মক্তব একদম প্রাথমিক স্তরের পড়াশোনা, মাদ্রাসা একটু পুরো স্তরের মানুষরা, মুসলমানদের। ধর্মশিক্ষার সাথে ভাষা শিক্ষা জ্যোতিষ ছিল, ব্যাকরণও ছিল। রাজা রামমোহন রায় টোল বক্তব্যে পড়েছে। মাদ্রাসা থেকে বিজ্ঞানী বেরিয়েছে, ডক্টর কুদরত খোদা আলিয়া মাদ্রাসার ছাত্র, তিনি বিখ্যাত বিজ্ঞানী একজন, ডক্টর কুদরত খোদা। মাদ্রাসায় পড়েছেন এই মতুয়া সমাজের যারা নেতা, হরিচাঁদ, গুরুচাঁদ, তারা। আমি ওটা বলছি না তো, ওটা দিয়ে কোনো ধারণা হয় নাকি? ওটা নিয়ে কোনো ধারণায় মাদ্রাসা বেশ কিছু ডাক্তারও বেরোতে পারে, হাই মাদ্রাসা, খারেজি মাদ্রাসা নয়। খারেজি মাদ্রাসা পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হয়েছে, চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছে, IAS IPS হয়েছে, কোটা একটা ধরুন হয়েছে, আমি ধরলাম তর্কের জন্য একটা হয়েছে, তা একটা দিয়ে ধারণা হয়? স্বাধীনতার পরে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী আমার যতটুকু জানা আছে কাজী নজরুল ইসলাম পেয়েছিলেন, কবি, মৃত্যুর পরে। আর সেকেন্ড ব্যক্তি কাজী মাসুম আক্তার, এই দুটি কাজ এই নরেন্দ্র মোদীর যুগে আর তো পাইনি। তাহলে কি বলতে হবে মুসলমান সমাজে প্রত্যেকে পদ্মশ্রী হয়নি? বলতে হবে না, বলা যাবে না। নেই, মুসলমান সমাজে সম্মান পায় না, রাষ্ট্রীয় সম্মান পায় না। মমতা ব্যানার্জি যখন সরকারের সাথে যুক্ত ছিল, কেন্দ্র সরকারের সাথে, তিনিও মুসলমানদের জন্য কাউকে দেয়নি। এটা তো বাস্তব। আমার যোগ্যতা ছেড়ে দিন, যোগ্য লোকদের দেয়নি, বাস্তব। তাহলে কি কেউ বলবে এই তো মুসলমান সমাজে এক গাদা পদ্মশ্রী? না, এক গাদা নেই তো, ধারণা হয় না। মুসলমান সমাজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পায় না, এটাই হচ্ছে চিত্র। নরেন্দ্র মোদী সরকার কনসিডার করেছে, তারা মূল্যায়ন করেছে, ধন্যবাদ পাওয়া উচিত নাকি? ধন্যবাদ উচিত না। মানে কাজী নজরুল ইসলামকে হিন্দু সমাজ ভালো বললে মুসলমানদের কাছে ভালো নয়, কাজী মাসুম আক্তারকে হিন্দু সমাজ ভালো বললে মুসলমানদের কাছে কুলাঙ্গা নাকি? APJ আব্দুল কালামকে হিন্দু সমাজ ভালো বললে মুসলমানদের কাছে নাস্তিক, কাফের। আমি জানি বাংলার মুসলমান সমাজ APJ আব্দুল কালামকে কাফের বলতে, ঘেন্না করতে, এই কিছুদিন আগে বলতে, মৃত্যুর আগে বলতে। আমি বলছি আপনাদের, জানি তো, আমি সমাজে মিশি তো।
আমার এতে আপত্তি নেই, যা পারে করতে, কিন্তু আমাকে হুমকি দিতে পারে। আমার মা ফোন করে বলছে, বাবা কেন সব টিভিতে বলছো, আমাকে নাকি মেরে ফেলার হুমকি, আমি নাকি চাড্ডি, আমি নাকি কাফের, আমি নাকি কুলাঙ্গার, আমি নাকি অশিক্ষিত পাঁঠা, আমার জানাজার নামাজ পড়া যাবে না, মানে মরে গেলে জানাজার নামাজ পড়তে না, পাওয়া যাবে না, পড়া যাবে না, এত খারাপ লোক আমি। কেন কি খারেজি মাদ্রাসা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে গতকালকে আলোচনাতে, মহাজাতি সদনে কিছু প্রশ্ন তুলেছে, মৌলিক প্রশ্ন, সেটা একটু পরে বলছি। আমাকে তো রক্তাক্ত মাদ্রাসা করা হয়েছিল, স্কুল চলাকালীন সময় একজন প্রধান শিক্ষককে হত্যা করছে, এইটার বিরুদ্ধে গোটা রাজ্যের মাদ্রাসার লোকেরা কি গর্জে উঠেছিল? গর্জে ওঠেনি। অভিশাপটা দেখুন, অভিশাপটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন তো, অভিশাপটা মনে রেখে দেবেন। গোটা ভারতবর্ষের মুসলমানরা যত দেখে গেছে, সবচেয়ে বেশি দেখে গেছে বাংলার মুসলমানরা, এরা শামসের গ্রহণ করেছে। উত্তরপ্রদেশের মুসলমানরা এত দেখে যায়নি, না, মধ্যপ্রদেশও না, গুজরাটও নয়, মহারাষ্ট্রও নয়, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ধিক্ষিত মুসলমান হচ্ছে এই বাংলার মুসলমানরা। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের ভয়ে নাকি হিন্দুরা ভয় পালাচ্ছে বাংলা ছেড়ে। তারা থাকলে নাকি মমতা ব্যানার্জি আবার ক্ষমতা এলে নাকি এই বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, মুসলমানদের নেতৃত্বে এখানে ইসলামিক রাষ্ট্র গঠিত হবে, এমন একটা বাইনারি তৈরি করা যায় ভোটের আগে। তাহলে কত ঘৃণা আছে বলুন তো এই মুসলমানদের প্রতি, খুব ঠান্ডা মাথায় বোঝুন। আমি এদেরকে সংশোধিত করতে চেয়েছি সারা জীবন। আমি মাদ্রাসার হেডমাস্টার হয়েছিলাম এই জন্যে, আমি স্কুলের ঢুকছিলাম, আমি স্কুলের টিচার ছিলাম, মাদ্রাসায় গেলাম কেন? কিছু উন্নয়ন করবো বলে, আর কিচ্ছু না, তাদের সংশোধিত করবো বলে। কিছুদিন আগে আমার সাথে শুভেন্দু অধিকারীজি দেখা হয়েছিল ভারত সেবাশ্রমের সঙ্গে, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই উনি আমাকে পরিষ্কার করে বলেছিলেন, স্যার আপনি আমাদের লোক, আমাদের হৃদয়ের লোক, মুসলমানদের কাউকে আমাদের লাগবে না, আমরা হিন্দুদের পরেই থাকবো, হিন্দুদের সঙ্গেই থাকবো। ওরা যদি সংশোধিত হয়, সংস্কারিত হয়, আমাকে বলবেন, তখন ওদের কথা বিবেচনা করবো, আপাতত নয়। এটা মাসুদ আক্তারকে বলেছে। গতকাল মহাজাতি সদনে সভা করার পরে আমি পরিষ্কার জানাচ্ছি, আমি মুখ্যমন্ত্রী যিনি চিফ অ্যাডভাইজার ডক্টর সুব্রত গুপ্তর কাছে দেখা করেছিলাম, 1 ঘন্টা ছিলাম, গলা ঠুকে বলেছি মাদ্রাসার জন্য সত্যি করে কি করা উচিত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কি করা উচিত, সংখ্যালঘুদের জন্য কি করা উচিত। এটা ছিল আমার আলোচনার ইস্যু, এদের বাঁচানোর জন্য, হ্যাঁ, মুসলমানদের মূল সোতে আনার জন্য, সুশিক্ষিত করার জন্য। মুসলমানদের যে পড়ুয়া ছোট্ট বাচ্চা, আগামী প্রজন্ম, রাইট টু এডুকেশনের একটা অধিকার ওদের উপর আছে না? আছে তো, ওদের অধিকার আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন, সে আইনের সুযোগ নেবার অধিকার মুসলমান ছোট্ট ছোট্ট পড়ুয়া আগামী প্রজন্মের ছেলেদের আছে তো, পড়ুয়াদের আছে তো। জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটার আওতায় মুসলমান আগামী প্রজন্মের পড়ুয়ারা থাকবে, এটাই তো কাঙ্ক্ষিত। হাই মাদ্রাসা নিয়ে কোনো আমার আপত্তি নেই, আমি গতকালকে বলেছি, ওলগ্রাম হাই মাদ্রাসা, সেখানে 65% অমুসলমান ছাত্র পড়ে, হিন্দু ছেলে মেয়ে পড়ে, 65%, 1,500 ছাত্র, আধুনিক সিলেবাস বলে। হাই মাদ্রাসা 614টা আধুনিক সিলেবাস আছে, বাম আমলে তৈরি হয়েছিল, মমতার আমলে একটা আধুনিক মাদ্রাসা, অনুদানপ্রাপ্ত মাদ্রাসা তৈরি হয়নি, একটাও নয়, নট এ সিঙ্গেল। অথচ 5,500 টাকা, এই 5,500 কোটি টাকা প্রায় সংখ্যালঘু খাতে ব্যয় করার জন্য বাজেট, অর্থাৎ টোটাল টাকাটা সংখ্যালঘু খাতে দেখিয়ে সামান্য একটা অংশ খরচা করে টোটালটা সাইফন হয়ে গেছে অন্য জায়গায়, দেখে গেছে মুসলমান সমাজ। বিজেপি ইস্যু করেছিল, মোদিজি ওইটা বারবার বলেছে, অমিতজি ওটা বারবার বলেছে, মুসলমান সমাজে দেখে যাওয়ার বিরুদ্ধে আওয়াজ করা দরকার, কেউ করেনি, কেউ করেনি, এটা করতে জানে না তো, এটা বোঝে না কিচ্ছু। আমি বলেছি এই আনএডেড মাদ্রাসা যেগুলো, এগুলোকে এডিট করা দরকার, এদের ছেলেদের মিড ডে মিল দেওয়া দরকার, এদের শিক্ষকদের সংখ্যা হাজার হাজার, ছাত্র সংখ্যা লক্ষাধিক, তারা কেন মিড ডে মিল, কেন পোশাক পাবে না, কেন মিড ডে মিল পাবে না, কেন তারা সাইকেল পাবে না, বই পাবে না, জুতো পাবে না, ব্যাগ পাবে না, ছোটো ছোটো পড়ুয়া গরিব ঘরের ছেলে। আমি বক্তব্য রাখার পর শ্রী ক্ষুদিরাম টুডুজি
সংখ্যালঘু মন্ত্রী, তিনি বক্তব্য রাখতে উঠলেন। উনি উঠে আমি ওনার দিকে তাকিয়ে বলছিলাম যে মাননীয় মন্ত্রীকে শোনাচ্ছি, আমি বলছিলাম তো, আমি তো শুনিয়ে বলছিলাম, মাননীয় মন্ত্রী আপনি প্লিজ শুনবেন। চারিদিকে হাততালি, গোটা অডিটোরিয়াম, প্রায় 4-5 হাজারের মতো শিক্ষক ছিল, পুরো অডিটোরিয়াম কানায় কানায়, যে এইগুলো করতে হবে স্যার। এদেরকে মুখ্যমন্ত্রী বেতন দেওয়ার নাম করে দেয়নি, বেইমানি করেছে মুখ্যমন্ত্রীর সাথে, আমি বলছিলাম। টুডু সাহেব উঠলেন, উনি বললেন ওদেরকে ওদের মিড ডে মিল পাওয়া উচিত, আমার কথাই বললেন। ওদের জুতো পাওয়া উচিত, আমার কথাই বললেন। ওদের ইউনিফর্ম পাওয়া উচিত, আমার কথাই বললেন। ওদের ব্যাগ পাওয়া উচিত, আমার কথাই বললেন। ওদের জুতো পাওয়া উচিত, এই ওদের জামা কাপড়, ওদের বইপত্র পাওয়া উচিত, যেভাবে সর্বশিক্ষা অভিযান থেকে দেওয়া হয়, অন্য স্কুলগুলোকে যেমন দেওয়া হয়, আর শিক্ষকদের বেতন পাওয়া উচিত। কিন্তু শিক্ষকদের দায়বদ্ধতার কথা বললেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য, স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য, অত্যন্ত ভালো কথা বললেন। এত সম্মান দিয়ে কথা টোটাল 15 বছরে তৃণমূল আমলে কোনো মাদ্রাসা মন্ত্রী বলেনি, এত অ্যাক্সেসও দেয়নি, গুরুত্ব দেয়নি, ওরাই বলছিল, এই প্রথম গুরুত্ব দিল ওদেরকে। হ্যাঁ, আমি সেই জায়গাটার মানুষ, আমি চেয়েছি উনি সেটা বলুক। উনি ভাষণে বলেছেন কাজী মাসুম আক্তার সাহেবের কথা আমরা শুনে চলুন, এই তো সম্মান দিচ্ছে, তো আমাকে উনি সম্মান দিচ্ছেন, মোল্লারা গাল দিচ্ছে। আমি ওখানে বক্তব্যে, ইন্টারভিউ, বিভিন্ন চ্যানেলকে, এবিপি আনন্দকে, ডিডি বাংলাকে বা অন্যান্য যে পোর্টালগুলো ছিল তাদের বলেছি যে খারিজি মাদ্রাসা যেগুলো আছে 7,000-এর মতো, গোটা ইসলামিক বিশ্বে, আরব দেশে, ইউরোপে, তুরস্কে এখন মাদ্রাসা দিয়ে কোনো নামটাই নেই। মাদ্রাসা মানে বিদ্যালয়, যাকে স্কুল বলে বাংলায়, নামটা ধরুন উঠে গেল। যেমন আসামে মাদ্রাসার নামটা তুলে প্রত্যেকটা মাদ্রাসাকে স্কুল করে দেওয়া হয়, স্কুল নামটা দেওয়া হয়, নামই কেসে যায়। পরিকাঠামো ঠিক হয়েছে, ফান্ডিং ঠিক হয়েছে, গুণগত মান বেড়েছে কিনা, ভালো শিক্ষক গেছে কিনা, ছাত্রদের উন্নত মানের শিক্ষা দেওয়া হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। ওটা তো মুসলিম ছাত্র, মাদ্রাসার একটা তো উঠে যায়নি আসামে, কিন্তু নামটা উঠে গেছে। সৌদি আরবে নামটা উঠে গেছে, একসময় সৌদি আরবে মাদ্রাসার নামে ছিল, এখন একটা নেই। খোঁজে বলুন, শিক্ষা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান। সৌদি আরবের কথা বলছি, সৌদি আরব প্রাইমারি, ইন্টারমিডিয়েট, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন এইভাবে ভাগ করা আছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা থেকে নিম্ন শিক্ষা পর্যন্ত ধর্মীয় শিক্ষা যেমন আছে, আধুনিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অঙ্ক, ইংরাজি সব আছে। এই তো আলাদা করে শুধু ধর্মশিক্ষার জন্য মাদ্রাসা নিয়ে উঠে গেছে। মাদ্রাসা ব্যাপারটা এখনও রয়ে গেছে, বক্তব্য উঠে গেছে, টোল উঠে গেছে। মাদ্রাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তানই আছে। হ্যাঁ, থাকুক না, নামে কিছু এসে যায় না, পড়াশোনা উন্নত মানে হোক। আমি পরিষ্কার করে বলি যে এই যে আমাদের 7,000-এর মতো মাদ্রাসা, যেটাকে মমতা ব্যানার্জি 10,000 বলেছিলেন, 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো, 10,000 মাদ্রাসাই নেই পশ্চিমবঙ্গে, 7,000 ওই খারিজি প্রথাগত শিক্ষার বাইরে। সেইখানে যেখানে আধুনিক শিক্ষা দেওয়া হয়, সেটা নজরদারি করতে গেছে। নজরদারি করতে গভর্নমেন্ট এই মাসের মধ্যে সব তদন্ত করতে বলেছে, ফার্স্ট উইক অফ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে, তদন্ত করতে, নজরদারি করতে, যে ফান্ডিং করতে বা পরিকাঠামো কেমন, ছাত্র কেমন, শিক্ষক কেমন, ইত্যাদি ইত্যাদি। সরকারের অধিকার আছে জানা, সরকারের নজরদারি করা উচিত। ছেলেগুলো মরে গেল কেন, ধসে গেল কেন, শেষ হয়ে গেল কেন, ছেলেগুলো কটা খেতে গেছে নাকি স্কুলে, মিড ডে মিলও তো আছে। সেই স্কুলগুলোকে যদি আধুনিকতার মধ্যে আনা হয়, সরকারের নজরে আনা হয়, সরকারের নিয়ন্ত্রণে আনা হয়, তাহলে মিড ডে মিলটা পাবে, আধুনিক সিলেবাস পড়বে। একটা বাচ্চা কোরআনাদি পড়তে পড়তে যদি অঙ্ক, ইংরাজি, বাংলা শেখা, অসুবিধা কী আছে? খারিজি মাদ্রাসার কথা বলছি, কিছু কিছু খারিজি মাদ্রাসার পরিকাঠামো খুব বড়, সেগুলোতে অঙ্ক, ইংরাজি, বাংলা আছে, নেই বলছি না, তার সাথে ইসলামিক শিক্ষাও আছে, সেটাকে আর একটু আধুনিক করা হবে। আর যেখানে শুধুমাত্র ইসলামিক শিক্ষা পাওয়া না, সেটা তো ত্যায্য, প্রয়োজন নেই। ইসলামিক শিক্ষা তো ঘরেই করতে পারে। এই তো আমার ঘরে কোরআন হাদিস আছে, আমার বউ আরবি পড়তে পারে, আমার মাও আরবি পড়তে পারে, কী হয় তাতে? তা মানে বোঝে না তো, কিছু মানে বোঝে না। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, খারিজি মাদ্রাসার টিচার এক পাতা আরবি লিখে দেখান। মৌলানা আজাদ কলেজের আরবি শিক্ষক, আমি বলছি ডিকটেট করুক আরবিতে, পারবে না গ্যারান্টি। পড়াশোনা খুব নিম্নমানের, দেওবন্দে হয় উন্নত আরবি শিক্ষা। আর রামকৃষ্ণ মিশন হয়, এটা বলেছে ওই গোল পার্কের রামকৃষ্ণ মিশন আরবি শিক্ষা। আমি ইসলাম শিক্ষা বলিনি, কিন্তু আরবি শিক্ষা বলেছি। আরবি একটা ল্যাঙ্গুয়েজ, অর্থনীতি ল্যাঙ্গুয়েজ, এটা বলেছে। ইসলাম শিক্ষাটা ঘরের ব্যাপার,
ওটাকে সারা জীবন ধরে পড়বো, আধুনিক শিক্ষা দেবো না। এই যে লক্ষ লক্ষ ছেলে বেরোবে ওই খারেজি মাদ্রাসা থেকে, কোনো পার্থিব শিক্ষা নিল না, ফিজিক্স জানলো না, কেমিস্ট্রি জানলো না, ম্যাথ জানলো না, বাংলা জানলো না, ইংরাজি জানলো না, ইসলাম ধর্মটাও ভালো করে জানলো না, কোরআন পড়লো, কোরআনের মানে জানলো না, তাহলে লাভটা কী হবে? শুধু বেকার হবে, শুধু বোঝা হবে সমাজে, বেকার হয়ে পাথর ছুটবে কদিন পরে। কেউ কেউ বলছে মাদ্রাসায় পড়লে সব ছেলেরা নীতি আদর্শের বিশাল হয়ে যায়। দীপু দাসকে তো মাদ্রাসায় ছাপ ছেলেরাই মেরেছিল, দীপু দাসকে বাংলাদেশে। বলছে মাদ্রাসায় পড়লে কেউ বৃদ্ধাশ্রমে যায় না, হিন্দুরা সব আধুনিক শিক্ষা নিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, লিখে দেখছি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠাতে গেলে পয়সা লাগে, জানেন তো। বিখ্যাত বিখ্যাত যে বৃদ্ধাশ্রমগুলো আছে না, তার ছেলেরা আমেরিকা ফ্রান্সে থাকে, ওটা অন্যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার বিরুদ্ধে হবে। কিন্তু ওইটা করতে গেলে যে পয়সা লাগে, 8-10 লাখ টাকা লাগে, 4-5 লাখ টাকা লাগে। এই মৌলবীদের কি ওই টাকাটা আছে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? আর বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে কি এমন কল্যাণ সাধন করে দিল। আর যারা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তারা ভুল করছে, সবাইকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে না, কমার্সে। আর মাদ্রাসার ছেলেরা খুব নীতি আদর্শে বিরাট হয়ে যাচ্ছে নাকি? কত উদাহরণ নেবেন? এটা নীতি আদর্শ জায়গাটা আলাদা। তাহলে নীতি আদর্শ শিখতে গেলে রামকৃষ্ণ মিশনে যাওয়া উচিত। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারাও নীতি আদর্শ। RSS শুধু মোল্লারা থেকে কি বলেছে? আমাকে হুমকি দেবে এইটা বলেছি বলে শুধু যে খারিজি মাদ্রাসাকে আধুনিক করা হোক, নজরদারি করা হোক, যে মাদ্রাসাগুলো আধুনিক সেগুলোকে আনা হোক, তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনা হোক। রাইট টু এডুকেশন অ্যাক্টের অধিকারগুলো খারিজি মাদ্রাসা বাচ্চারা পাক, তারা তো অবাক, তারা তো কিছু পাচ্ছে না, দুর্ভাগা তারা। আমি একটা উল্টো কথা বলি, সরকার পলিসি নিলে মোল্লাগুলো খারিজি মাদ্রাসা চাইছে, দাও খারিজি মাদ্রাসা বাড়িয়ে দাও, 7,000কে 17,000 করে দাও। করে বলা হলো আধুনিক শিক্ষাঙ্গনে, কারণ মুসলমান ছাত্রছাত্রীরা 90% আধুনিক শিক্ষাঙ্গনে পড়ে, 10% মাদ্রাসা পড়ে। কি বললাম? 100 জনের মধ্যে মুসলমান ছেলে মেয়েদের মধ্যে 90 জন পড়ে সাধারণ শিক্ষাঙ্গনে, মাত্র 10% পড়ে মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা ইত্যাদি, মাত্র 10%। এখন সরকার ধরুন একটা পলিসি নিল যে ঠিক আছে, তোমাদের যখন মাদ্রাসার প্রতি এত প্রেম, তোমাদের খারিজি মাদ্রাসাকে আরও সাহায্য করলাম, তোমরা খারিজি মাদ্রাসার লাইন ধরে তৈরি করে কোরআন পড়ো, হাদিস পড়ো, আর ফেকা পড়ো, কোরআন হাদিস ফেকা, কোরআন হাদিস ফেকা, এই তিনটে পড়ো। তাহলে সেইটা যখন করেছি, তখন আধুনিক স্কুলগুলো কলেজগুলোতে প্রথমে ভর্তি দেবো না, প্রথমে হিন্দু ছাত্রদের ভর্তি দেবো, নেওয়ার পরে ভ্যাকেন্সি থাকলে তবে মুসলমান ছাত্রদের দেবো। আর যাদের ভর্তি হবে না তাদেরকে সব খারিজি মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হবে। আরও বেশি মুসলমানরা খারিজি মাদ্রাসায় পড়বে। খারিজি পড়লে লাভটা কি? অন্যদের লাভ কি? চাকরির কম্পিটিশনে মুসলমানদের পাওয়া যাবে না, তাহলে চাকরিগুলো সব ওদের হয়ে যাবে, সংখ্যাগুরুদের হয়ে যাবে, মুসলমানরা লবডঙ্কা কিচ্ছু পাবে না। এটাই আল্লাহ বলেছে। এটা সৌদি আরব আছে, কুয়েত আছে, ইরান আছে, ইরাকে আছে, কাতারে আছে, নেই। ছি 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 ছি। বলছে আমি নাকি ইসলাম থেকে বহিষ্কৃত, হত্যা করবেন নাকি আমাকে? মেরে তো দিয়েছিলেন। মা ফোন করছে আমাকে, কাসেম সিদ্দিকী সাহেব আপনি তো বলেছিলেন তৃণমূল পার্টি করলে, যে তৃণমূল পার্টি করে তার জানাজার নামাজ পড়লে হারাম, তাদের জানাজার নামাজ হবে। আপনি বলেছিলেন, আবার তৃণমূলই গেছিলাম। তাহলে তৃণমূলে তো 80% মোল্লারা তৃণমূলকে ভোট দিয়েছে, আর 20% মোল্লা আমাদের মতো লোকের বকবকানিতে ছিটকে গিয়ে কংগ্রেস, CPM, ISFকে দিয়েছে। বিজেপি তাই ক্ষমতা আসতে পেরেছে হয়তো, এটা একটা অন্যতম কারণ এই আমাদের মতো লোকের জন্য। 15 বছর ধরে বলে গেছে। তাহলে 80% মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়েছে, তাই তো জানাজার নামাজ পড়া যাবে না ওই কাসেম সিদ্দিকীর কথা মতো। ফতোয়া কত দিবে না? আমার ধরুন জানাজার নামাজ পড়লেন না, আমি যদি ন্যায় পথে চলি, আমাকে কুকুরছাগুলো যদি খায়, ডেড বডি ধরুন যুদ্ধ করতে গিয়ে ছুঁয়ে থেকে মারা গেছে, তাকে কেউ লাশটা কবরও দেয়নি, সে তো বেহেশতেই যাবে নাকি? ভুল বললাম? ইসলাম মতে জানাজার নামাজ থেকে বাধ্যতামূলক নাকি? না পড়লে তো চলে। আর জানাজার নামাজ পড়বে বলে তার জন্য খারিজি মাদ্রাসা যেতে হবে? কি যুক্তি রে ভাই? আর যে নরকে যাবে তাকে জানাজার নামাজ পড়ে কবরে ঢুকিয়ে দিলেও তো নরকে যাবে নাকি? যে বেহেশতে যাবে, স্বর্গে যাবে, তাকে রাস্তায় ফেলে কুকুর ছাগল খেয়ে নিলেও সে স্বর্গে যাবে। কি হয়েছে? নির্বুদ্ধিতা তো শেষ সীমা আছে একটা। আমি ধিক্কার জানাচ্ছি, আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, আমি যারা এই থ্রেটগুলো করছে, আমার মাকে ফোন করতে চান, মুসলমান সমাজকে সংশোধিত করতে চাইছে। রামমোহন বিদ্যাসাগর হিন্দু সমাজের জন্য যে কাজ করেছে সে কবে ব্রিটিশ আমলে, এখন ওই কাজগুলো করে মুসলমান সমাজকে দিশা দেখাতে চাইছে। শিক্ষকরা বুঝেছে
আমাকে তারা ব্যক্তিগতভাবে অজস্র সম্মান করে তারা। মুসলমান সমাজে এখনও যাদের ঔদ্ধত্য আছে, আপনারা চুনোপুটি ছাড় পোকা অনেক আগে বলেছি, পিপিলিকা ডানা গজা মরিবার তরে। মুসলমানদের আধুনিক শিক্ষা দিতে হবে, খেতে হবে। মাথায় টুপি দাড়ি দিলে জীবন চলবে না, মাথায় টুপি দাড়ি না থাকলেও চলবে। অন্ন বস্ত্রের বাসস্থান করতেই হবে, তাহলে চোর হবে। আপনাদের মেয়েরা তারা পতিতালয়ে দেহ দিচ্ছে নাম বাড়িয়ে। দেখুন না পার্সেন্টেজে মুসলিম মহিলারা বেশি। দেখুন না হসপিটাল আছে মুসলিম মহিলারা, সরকারি হসপিটালে মুসলিমরা, মহিলা না মুসলিমরা আছে। দেখুন না জেলখানা আছে মুসলমানরা সবচেয়ে বেশি, তারা জনসংখ্যার 35%, জেলখানায় 80%, সরকারি হসপিটালে পয়সা নেই তো 80%, এমনকি পতিতালয়েও তারা 70%। খুঁজতে দেখুন নাম বাড়িয়ে তারা আছে। কুত্তার দশা, কুকুরের দশা, নির্লজ্জ জনজাতি, বিহায় জনজাতি একটা। আমাকে ধমক দিচ্ছে, চ্যালেঞ্জ গোটা রাজ্যে 2.5 কোটি মুসলমানকে যারা ধমক দিচ্ছে আমাকে। এটা কাজী বাসু আক্তার দেশ বা সম্মান দিয়েছে। আপনাদের জন্য বাংলার মাটিতে আমার রক্ত ঝরেছে একদা। ছাড়বো না আমি, কিন্তু আমি ফোন নাম্বারগুলো দেখছি কারা এইগুলো ফোন করছে আর কি, এগুলো নিয়ে আমি এফআইআর করব। ফিরহাদ হাকিমকে ইতিমধ্যে এফআইআর করেছে যে মুসলমানরা যারা হিন্দু ধর্মে জন্ম নিয়েছে তারা নাকি দুর্ভাগা, তাদেরকে কোরআন পড়িয়ে নাকি ইসলামে এনে তাদের সৌভাগ্যের বলি করবে বলেছিল না, সেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমি বলছি কদিন পরে দেখবেন হিন্দু সমাজের লোকেরা ওই ফিরহাদ হাকিমের ঘরটা গোল করে ঘেরাও করবে, করে বলবে কোরআন তেলাওয়াত করে আমরা তো দুর্ভাগা, আমরা দুর্ভাগা, হিন্দু বলে আমরা দুর্ভাগা, আমরা দুর্ভাগ্য বলি। কোরআন তেলাওয়াত করে আমাদের ইসলামে আনো, যদি আনতে না পারো ঘর থেকে বেরোতে তো পারো। যতই তুমি ওই দুর্গা প্রতিমার কাছে গিয়ে পুজো করো, যে দুর্গার কাছে গিয়ে পুজো করছে তাকে মুসলমানদেরকে মুসলমান মনে হয়েছে, যে জাভেদ খান লুটে খায় তাকে মুসলমান মনে হয়েছে, যে মুসলমানরা ওয়াকাব লুট করে খায় তাদেরকে মুসলমান মনে হয়েছে। যে মাসুম আক্তার এত মর্যাদা পেয়েছে, এত খেটে গেছে, মাদ্রাসাকে পরিশুদ্ধ করার জন্য মাদ্রাসার মাস্টার হয়ে গিয়েছিল, মানুষ করার জন্য, ভালো চাওয়ার জন্য, তাকে কুলাঙ্গার ভাবছে। আমার নবীর কথা মনে পড়ছে, হযরত মুহাম্মদের কথা মনে পড়ছে। মক্কায় যে মুসলমানরা পরবর্তীকালে তার শিষ্য হয়েছিল, তারাই 13 বছর ধরে মেরেছিল, রক্তাক্ত করেছিল, ঘেন্না করেছিল, চরিত্রহীন লম্পট বলেছিল। কাকে? হযরত মুহাম্মদকে। 13 বছর। এই জাত হচ্ছে মুসলমান জাত। নবীর মৃত্যুর পরে তার ডেড বডি পড়েছিল 2 দিন ধরে, কবর দিতে দেয়নি। এই মুসলমান নাই, ইতিহাস জানি, চ্যালেঞ্জ করছি। কেউ বলছে কি জ্ঞান, ওঠাবো বসাবো, আসুন। জ্ঞানের অহংকার করতে নেই। আপনারা যে কত নির্বোধ এটা জানি, আপনাদের বলা যায়, কারণ আপনারা চূড়ান্ত নির্বোধ, ক্ষীরা পাত্র আপনারা। দেখে নেবো কত দানে কত চাল। সরকার পদক্ষেপ নিলে পালাবার পথ পাবেন না, পরিষ্কার বলে দিয়েছে। এ বলেছিল দিলীপ ঘোষ, দিদি ক্ষমতা আসার 3 মাসের মাথায় বলেছিল 99% কাজ করে দিয়েছে 3 মাসের মাথায়। তবু তো দিদিকে আপনি শ্রদ্ধা করেছিলেন। দিদিকে তো আপনারা আল্লাহ বলেছিলেন, আল্লাহ, দিদি হচ্ছে আপনাদের আল্লাহ। আপনাদের আল্লাহ কোথায় গেল? আল্লাহ কোথায়? তাই দিলীপ ঘোষ বলেছে মুসলমানদের উন্নয়ন তো করে দিয়েছে দিদি, আমরা কিচ্ছু উন্নয়ন করবো না। যদি সরকার পলিসি দেয় আপনাদের উন্নয়ন কিচ্ছু করবেন, আপনাদের ভোট লাগবে না তো, আপনাদের ভোট চায় না, আপনাদের ভোটে তোয়াক্কা করে না বিজেপি, নেবে না আপনাদের ভোট, দিতে চাইলেও নেবে না, যেতে চাইলেও নেবে না, আপনাদের IAS-IPS-কেও নেবে না। আমি বলছি আপনাদের নেবে না। আমি জানি কি অবস্থা আপনাদের হবে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। পাশে আছি, তবুও পাশে আছি। সবাই তো নয়, যারা জাগ্রত বিবেক ঐক্যবদ্ধ হন, 2 বছর সব করে দিন এই কুলাঙ্গারদের, এদের হাত থেকে মুসলিম কমিউনিটিকে বাঁচান। আপনারা বাঁচবেন, মুসলিম কমিউনিটি বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, ইসলামের মর্যাদা বাঁচবে। পরিষ্কার করে বলছি, নতুবা তলিয়ে যেতে হবে, হারিয়ে যেতে হবে, নিশ্চিহ্ন হতে হবে। অমর্যাদার, অযোগ্যতার, অপদার্থতার আঁতুর ঘরে শেষ হয়ে যেতে হবে। ওয়েট অ্যান্ড সি। সাধু সাবধান। ধন্যবাদ।